হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে চতুর্থ অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। থার্ড চ্যাপ্টার, যেটা তোমাদের দ্বিতীয় পত্রে থার্ড চ্যাপ্টারটা হচ্ছে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো। এই অধ্যায়টা তোমাদেরকে প্রথম বর্ষে আমরা অলরেডি করিয়েছি। এরপরে চতুর্থ অধ্যায়, যেটা যৌথ মূলধনী কোম্পানি মূলধন, সেই যৌথ মূলধনী কোম্পানি মূলধন সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো এই ক্লাসটা আমি দুই পার্টে ভাগ করেছি। আমি প্রথম অংশে যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে একটা বেসিক তোমাদেরকে আইডিয়া দিব, যেটা তোমাদেরকে পরবর্তী পার্ট, যেটা আমি ম্যাথ করাবো, এই অধ্যায় থেকে যে ম্যাথসগুলো আসবে, ম্যাথসগুলো আমি তোমাদেরকে করাবো। সেই ম্যাথগুলো করতে তোমাদেরকে সাহায্য করবে এই থিওরি বা বেসিক আইডিয়াগুলো। তো যৌথ মূলধনী কোম্পানি মূলধন নিয়ে আলোচনা করতে গেলে তোমাকে প্রথমে জানতে হবে যৌথ মূলধনী কোম্পানি কি, যেটাকে আমরা বলি জয়েন্ট স্টক কোম্পানি। জয়েন্ট স্টক কোম্পানি সম্পর্কে প্রাথমিক যে ধারণা, সেটা তোমরা সম্ভবত নবম দশম শ্রেণীতে তোমরা পেয়েছো। তারপর আমি একটু করে আলোচনা করছি। কোম্পানি হচ্ছে যে 1994 এর যে কোম্পানি অ্যাক্ট, যেটা বাংলাদেশে প্রযোজ্য রয়েছে, সেই 1994 সালের কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি জয়েন্ট স্টক কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি। এখন আমরা দেখব কোম্পানির বৈশিষ্ট্যগুলো কি কি। আমি তোমাদেরকে এখানে কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিয়েছি। তো এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আছে, আমি ধাপে ধাপে আলোচনা করছি। প্রথমে আসো গঠন। এই যে বলছি জয়েন্ট স্টক কোম্পানি, এই কোম্পানিটা গঠিত হবে, আমি একটু আগে সংজ্ঞার মধ্যেই বলেছি যে 1994 সালে কোম্পানি আইনের অধীনে যেসব কোম্পানিগুলো নিবন্ধিত থাকবে সেগুলোকে আমরা বলবো যৌথ মূলধনী কোম্পানি। তাহলে গঠন হবে কিভাবে? কোম্পানি আইনের অধীনে রেজিস্টার্ড কোম্পানিগুলো বা নিবন্ধিত কোম্পানিগুলো। এর হচ্ছে নিবন্ধন। যৌথ মূলধনী কোম্পানি হওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে যে কোম্পানিকে নিবন্ধকের অফিস থেকে বা কার্যালয় থেকে নির্দিষ্ট ফর্ম পূরণ করে, এবং এখানে অনেকগুলো ডকুমেন্টস লাগে, তোমরা বইতে বিস্তারিত জানতে পারবে। আমি আপনাদের সঙ্গে বলছি যে নিবন্ধকের কার্যালয় থেকে নির্দিষ্ট ফর্ম নিয়ে সেই ফর্মটা পূরণ করে, এখন অনলাইনেও করা যায়, তো একটা কোম্পানি নিবন্ধিত হতে থাকে। সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট জমা দিতে হয়, সেগুলো তোমরা বিস্তারিত বইতে আছে। আমি আপাতত বৈশিষ্ট্যগুলো বলেছি। তাহলে নিবন্ধনটা বাধ্যতামূলক, নিবন্ধিত হতে হবে। তারপর থার্ড নাম হচ্ছে মূলধন। যত মূলধনী কোম্পানি মূলধন একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ারে বিভক্ত থাকবে। সেই নির্দিষ্ট পরিমাণ শেয়ারটা বিভিন্ন অঙ্কের হতে পারে, তো শেয়ারে বিভক্ত থাকবে। তাহলে মূলধন কোম্পানি মূলধনটা কি থাকবে? বিভিন্ন শেয়ারে বিভক্ত থাকবে। এরপর হচ্ছে মালিকানা। যৌথ মূলধনী কোম্পানির মালিকানা কার বা মালিককে? যারা কোম্পানির শেয়ার কিনবে, যদি কেউ একটা শেয়ার কিনে সেও কোম্পানির মালিকানা পাবে, অর্থাৎ কোম্পানির শেয়ার ক্রয়ের অনুপাতে ওই কোম্পানির মালিকানা থাকবে। যে যতটা শেয়ার কিনবে সে ততটা শেয়ারের জন্য, ওই অংশের জন্য ওই কোম্পানির মালিকানা পাবে। নিয়ন্ত্রণ। এই কোম্পানির নিয়ন্ত্রণ কারা করে? নিয়ন্ত্রণ করবে যারা শেয়ার হোল্ডাররাই এই কোম্পানির নিয়ন্ত্রণ করবে। এবং প্রাধান্য কারা? যাদের শেয়ার সংখ্যা বেশি, তারা, অর্থাৎ যারা বেশি সংখ্যক শেয়ার কিনবে তাদেরই অগ্রাধিকার বা প্রাধান্য থাকে, কারণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। এরপর হচ্ছে ব্যবস্থাপনা। আমরা জানি যে কোম্পানি পরিচালনা এবং মালিকানা আলাদা, অর্থাৎ কোম্পানি ব্যবস্থাপক যারা এবং মালিক যারা, তারা সম্পূর্ণ আলাদা ব্যক্তি। যারা কোম্পানির শেয়ার হোল্ডার তারা নির্দিষ্ট, তাদের সাধারণ সভা হয়, বার্ষিক সাধারণ সভা হয়। এই সাধারণ সভার মাধ্যমে তারা সিদ্ধান্ত গ্রহণ করে, তাদের ভোটের মাধ্যমে তাদের ব্যবস্থাপক নিয়োগ দেয়, যারা সারা বছর ধরে ব্যবসা কার্যক্রমগুলো পরিচালনা করে থাকবে শেয়ার হোল্ডারদের পক্ষ হয়ে। হচ্ছে 8 নম্বর হচ্ছে শেয়ার হস্তান্তরযোগ্যতা। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য, যে আমরা শেয়ার বাজারে বলি শেয়ার কেনা বেচা হচ্ছে, এর মাধ্যমে কোম্পানির শেয়ার হস্তান্তর করা যায়, বিক্রি করা যায়। তো অর্থাৎ মালিকানা হস্তান্তর করা যায়। তো মুনাফা। এই কোম্পানি যে মুনাফাটা অর্জন করে, সেই মুনাফাটা শেয়ার হোল্ডার যারা থাকবে, যারা কোম্পানির মালিক, তারা তাদের কৃত শেয়ার অনুসারে এই কোম্পানি থেকে মূলধনের অনুপাতে তারা মুনাফাটা পাবে, যেটাকে আমরা ডিভিডেন্ড বা লভ্যাংশ বলে থাকি। এরপর দায়। কোম্পানির দায় সীমিত, বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রকারভেদে গেলে সেটা আরো বিস্তারিত জানবো।
তবে আমরা আপাতত জেনে নিই যে কোম্পানির দায়টা হচ্ছে লিমিটেড, সেজন্য কোম্পানির নামের শেষে একটা লিমিটেড শব্দ থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, তবে অসীম দায় সম্পন্ন কোম্পানিও রয়েছে যেটা অস্তিত্ব বর্তমানে নেই। বাট বেশিরভাগ কোম্পানি আমরা যেগুলো দেখি সেই সবগুলো হচ্ছে তোমার লিমিটেড কোম্পানি। এরপর হচ্ছে চিরস্থায়িত্ব। কোম্পানি নির্দিষ্ট কোনো সময় বা মেয়াদ থাকে না, চিরস্থায়ী হয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময় নেই। যে কোনো কোম্পানি হচ্ছে চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট। এরপর হচ্ছে আমরা নিরসনশীল মহর। কোম্পানি যেহেতু কৃত্রিম ব্যক্তির মতো আচরণ করতে পারে, কোম্পানি চাইলে কোম্পানি নিজ নামে মামলা করতে পারে তৃতীয় পক্ষের বিপক্ষে, সেক্ষেত্রে সব জায়গায় কোম্পানি তাদের নিজস্ব একটা শিলমোহর থাকে, যেটা ব্যবহার করে কোম্পানি চাইলে অন্য কোনো পক্ষের বিরুদ্ধে বা মামলা করতে পারে বা বিভিন্ন কন্ট্রাক্ট বা চুক্তিগুলো করতে পারে। এখন আমি দেখব সেকেন্ড পার্টে যাওয়ার আগে আরেকটা পয়েন্ট আমরা পড়ে নিই, সেটা হচ্ছে কোম্পানির শ্রেণী বিভাগ। খুবই গুরুত্বপূর্ণ যে কোম্পানির কি কি ধরনের হতে পারে সেটা আমরা এখন জানব। কোম্পানির প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। দায়ভিত্তিক কোম্পানি আবার তিন ধরনের হয়ে থাকে, যেমন শেয়ার দ্বারা। খ নম্বর হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা দায়। প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ। প্রতিশ্রুতি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তাদের শেয়ারের যে অপরিশোধিত মূল্য থাকবে সেই অপরিশোধিত মূল্য পর্যন্ত তাদের দায়টা সীমাবদ্ধ থাকবে, এবং মূল্য পরিশোধ হয়ে গেলে তাদের কোম্পানিতে আর কোনো ধরনের দায় থাকবে না। থার্ড আমরা দেখি, তো আমরা প্রথমে দেখি দায়ের ভিত্তিতে কোম্পানিকে যে তিন ভাগে ভাগ করা যায় সেগুলো কি কি। এক নম্বর হচ্ছে শেয়ার দ্বারা, দুই নম্বর হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা, একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি। তো শেয়ার দ্বারা দায় সম্পন্ন কোম্পানি হচ্ছে এইসব ক্ষেত্রে কোম্পানির সদস্য অর্থাৎ শেয়ার মালিক বা শেয়ার হোল্ডারদের দায়টা তাদের শেয়ারের মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কোনো কোম্পানির দায়ের জন্য তারা দায়ী থাকবে না। সেকেন্ড হচ্ছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তাদের শেয়ারের অপরিশোধিত মূল্য পর্যন্ত তাদের প্রতিশ্রুতি হতে পারে, অর্থাৎ শেয়ারের যে অপরিশোধিত মূল্য তারা থাকবে, যে মূল্যটা শেয়ার হোল্ডার এখনো পরিশোধ করবে না, সেটা পরিশোধ করা পর্যন্ত তাদের দায় থাকবে কোম্পানিতে, এবং পরিশোধ করা হয়ে গেলে সেক্ষেত্রে আর কোনো দায় থাকবে না। আরেক ধরনের হতে পারে নির্দিষ্ট মূল্য পর্যন্ত, ধরো এত টাকা পর্যন্ত তাদের কোম্পানিতে দায় থাকবে, তত টাকা পর্যন্ত তাদেরকে দায়ী করা যাবে, এর বাইরে কোনো দায়ের জন্য কোম্পানির সদস্যরা দায়ী থাকবে না। আর আরেকটা আরেক ধরনের কোম্পানি দেখা যায়, সেটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি। এটা অস্তিত্ব নেই বললে চললে। এটা হচ্ছে যাদের যে ক্ষেত্রে শেয়ার হোল্ডার দায় তাদের নির্দিষ্ট পরিমাণ অঙ্ক দ্বারা সীমাবদ্ধ নয়, অর্থাৎ অসীম। কোম্পানির যে কোনো দায়ের জন্য যতদিন পর্যন্ত যে পর্যন্ত দায় থাকবে, তাদের শেয়ারের মূল্যের বাইরেও সেই সব ধরনের দায়ের জন্য এই শেয়ার হোল্ডাররা দায়ী থাকবে। এটাকে আমরা বলি অসীম দায় সম্পন্ন কোম্পানি। এবার আমরা দেখি সেকেন্ড প্রকারভেদ। বিভিন্ন দেশে, যেমন আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনেছি, এটা একটা সনদপ্রাপ্ত কোম্পানি। এই সনদটা কে দিত? তখন হচ্ছে যে সরকার প্রধান থাকতো বা রাজা বা রানী, তাদের অনুমতি ক্রমে এই কোম্পানিগুলো তাদের, এটাকে আমরা সার্টিফিকেট বলি বা সার্টিফাইড কোম্পানি বলি। এই সার্টিফিকেট যারা পায়, যেসব কোম্পানিগুলো যে সনদগুলো যারা পায়, তারা বিভিন্ন দেশে বা নিজ দেশে বিজনেস করতো। তো এসব কোম্পানিগুলো বলা হতো সনদপ্রাপ্ত কোম্পানি বা সার্টিফাইড কোম্পানি। সেকেন্ড হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি হচ্ছে কোন দেশে যে পার্লামেন্টে বিশেষ কোন আইনের মাধ্যমে গঠিত হয়, যেমন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এই কর্পোরেশনটা বা কোম্পানিটাও একটা বিধিবদ্ধ কোম্পানি। এরপরে থার্ড হচ্ছে আমাদের নিবন্ধিত কোম্পানি। বর্তমানে বেসিক্যালি যে কোম্পানিগুলো এক্সিস্ট করে, বেশিরভাগ কোম্পানি সবগুলো আছে নিবন্ধিত বা রেজিস্টার্ড কোম্পানি। বিভিন্ন দেশে বিভিন্ন আইনে হয়। আমাদের দেশে যেমন 1994 সালের কোম্পানি আইন আছে, সেই আইনের অধীনে নিবন্ধকের অফিস থেকে বা কার্যালয় থেকে নির্দিষ্ট নিয়মে নিবন্ধিত হয়ে
যেসব কোম্পানিগুলো কাজ করে তাদেরকে আমরা বলি নিবন্ধিত কোম্পানি। এরপর আমরা দেখি আরেকটি প্রকারভেদ। এরপর আমাদের থার্ড যে প্রকারভেদটা রয়েছে সেটা হচ্ছে সদস্য সংখ্যার ভিত্তিতে। সদস্য সংখ্যা বা নাম্বার অফ মেম্বার্স, প্রাইভেট লিমিটেড এবং হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, এই দুই ধরনের হয় সদস্যের ভিত্তিতে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা থাকবে 2 থেকে সর্বোচ্চ 50 জন, অর্থাৎ সর্বনিম্ন 2 সর্বোচ্চ 50। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 7 জন, সর্বোচ্চ নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, শেয়ারের সংখ্যা পর্যন্ত, অর্থাৎ যতটা শেয়ার থাকবে ততটা পর্যন্ত সর্বোচ্চ হতে পারে, অর্থাৎ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকবে, সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো এরপর আমরা 4 নাম্বার আরেকটি প্রকারভেদ একটু দেখি। মালিকানা ভিত্তিতে। এরপর আমরা দেখছি 4 নাম্বার প্রকারভেদটা হচ্ছে মালিকানা ভিত্তিতে। মালিকানা ভিত্তিতে কোম্পানি দুই ধরনের হয়, একটা হচ্ছে সরকারি কোম্পানি, একটা হচ্ছে বেসরকারি কোম্পানি। সরকারের 50% এর বেশি, অর্থাৎ 51% বা তার বেশি শেয়ার থাকতে হবে ওই কোম্পানিতে, সেই কোম্পানিগুলোকে আমরা বলতে পারি যে সরকারি কোম্পানি। আর সরকারের বাইরে বেসরকারি যারা ভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান তারাও কি করতে পারে, কোম্পানি গঠন করতে পারে, তো সেগুলোকে আমরা বলবো বেসরকারি কোম্পানি, যেখানে সরকার থাকবে না বা মালিকানা থাকলেও কম। এরপর হচ্ছে আমরা আরেকটি প্রকারভেদ দেখি, সেটা হচ্ছে অন্যান্য কোম্পানি। অন্যান্য কোম্পানি বলতে আমরা বেশ কয়েকটা কোম্পানি দেখি, তার মধ্যে আমি 4টা তোমাদেরকে আলোচনা করছি। একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি হচ্ছে কোনো কোম্পানি যখন অন্য কোম্পানির নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। নিয়ন্ত্রণের ক্ষমতাটা কখন থাকবে, যখন অন্য কোম্পানিতে 50% এর চেয়ে বেশি শেয়ার থাকবে, তখন এটাকে আমরা বলবো হোল্ডিং কোম্পানি। 50% এর চেয়ে বেশি, আর যদি 50% চেয়ে কম শেয়ার থাকে তাহলে ওই কোম্পানিকে বলা হবে সাবসিডিয়ারি কোম্পানি। সেক্ষেত্রে ওই সাবসিডিয়ারি কোম্পানির নিয়ন্ত্রণ অধিকারটা কম থাকবে। তো এরপর হচ্ছে থার্ড যেটা আমরা হচ্ছে বিদেশি কোম্পানি। বিদেশি কোম্পানি হচ্ছে কোন একটা নির্দিষ্ট দেশে কার্যক্রম পরিচালনা করবে, তবে মালিকানা থাকবে বিদেশি। আর 4 নাম্বার হচ্ছে বহুজাতিক কোম্পানি। অনেকটা এটা কাছাকাছি, তবে বহুজাতিক কোম্পানিগুলো শুধু নির্দিষ্ট কোনো দেশে নয়, তার বিভিন্ন দেশে তাদের যে ব্যবসায়িক কার্যক্রম, সেই ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করবে। যেমন ধরো সাবসিডিয়ারি কোম্পানি এক্সাম্পল, বিদেশি কোম্পানি আমরা এক্সাম্পল দিতে পারি এইচএসবিসি, বাইরের কোম্পানি যারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। বহুজাতিক কোম্পানি একটা এক্সাম্পল আমরা দেখি, খুবই কমন, একদম কমন নাম, সেটা হচ্ছে ইউনিলিভার। তারা বিভিন্ন দেশে তাদের প্রোডাক্ট উৎপাদন করে, সেসব দেশের মার্কেটিং দিয়ে শুরু করে সবকিছুই সেই দেশে রয়েছে। বিভিন্ন দেশে আছে, আমাদের বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, তোমার সৌদি আরবে আছে, পাকিস্তান আছে, বিভিন্ন দেশে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কোম্পানিগুলো বলা হয় বহুজাতিক কোম্পানি, বা আমরা বলি মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেটা এমএনসি নামে খুব বেশি পরিচিত। এখন আমি তোমাদেরকে আলোচনা করব পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য নিয়ে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এমসিকিউতে বিশেষ করে এই প্রশ্নটা থেকে অনেকগুলো এমসিকিউ হয়ে থাকে। তো এই পার্থক্যটা আমরা একটু দেখে নিই। প্রথমে আসো সদস্য সংখ্যা। প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যার পার্থক্যটা কি দেখো। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য থাকবে 2 থেকে সর্বোচ্চ 50, 2 থেকে 50। আর পাবলিকের ক্ষেত্রে থাকবে 7 থেকে সর্বোচ্চ নির্দিষ্ট নয়, অর্থাৎ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ শেয়ার যতটা হতে পারে কোন কোম্পানি তাদের সদস্য সংখ্যা ততজন হতে পারে। শেয়ার ক্রয় আবেদন। প্রাইভেট লিমিটেড কোম্পানি জনসাধারণকে প্রসপেক্টাস আমরা যেটাকে বলি, এই প্রসপেক্টাস ইস্যুর মাধ্যমে জনসাধারণকে শেয়ার করার জন্য আবেদন করতে বা আহ্বান করতে পারবে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি এটা পারে। তারা তাদের কোম্পানির শেয়ারগুলো
জনসাধারণকে বিক্রি করার জন্য আবেদন করতে পারে। এরপর হচ্ছে কার্যারম্ভ। কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের নিবন্ধন পাওয়ার সাথে সাথে কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কার্যারম্ভের অনুমতি পত্র ব্যতীত তারা তাদের কাজ শুরু করতে পারে, অর্থাৎ রেজিস্ট্রেশনের পরেও তাদেরকে আবার কাজ শুরু করার জন্য অনুমতি নিতে হয়, যেটাকে বলা হয় কার্যারম্ভের অনুমতি পত্র। তোমরা বইতে আরো বিস্তারিত এই বিষয়টা জানতে পারবে। এরপর শেয়ার হস্তান্তর যোগ্যতা। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ চাইলে যে কোনো সাধারণ পাবলিককে শেয়ারগুলো বিক্রি করা যাবে না, হস্তান্তর করা যাবে না। সেক্ষেত্রে কি করতে হয়, তাদের যে পরিচালক থাকে পরিচালকদের সম্মতি নিতে হবে, অর্থাৎ তাদের সভা হয়, সবার মাধ্যমে সিদ্ধান্ত হয়, সিদ্ধান্তের মাধ্যমে এই শেয়ারে হস্তান্তর করা যেতে পারে বা যায়। পাবলিক লিমিটেড কোম্পানিগুলো শেয়ারগুলো কোনো ধরনের অনুমতির প্রয়োজন হয় না, কোনো পরিচালকের দরকার হয় না। যারা শেয়ার হোল্ডার বা শেয়ারের মালিক তারা অবাধে চাইলে শেয়ার বাজারে সেই শেয়ারগুলো বিক্রি করতে পারে বা কেউ চাইলে এটা ক্রয় করতে পারে, অর্থাৎ শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য। পরিমাণ নিয়মাবলী। এই পরিমাণ নিয়মাবলী প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে থাকা বাধ্যতামূলক, তো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিমাণ নিয়মাবলী থাকা বাধ্যতামূলক নয়, থাকলেও হয় না থাকলেও চলে। সেক্ষেত্রে কোম্পানির ধারা আছে, কোম্পানির ধারা অনুসারে তাদের কার্যক্রম বা বিভিন্ন বিষয় পরিচালিত হয়। পরিমাণ নিয়মাবলী আবশ্যক নয়, পাবলিকের আবশ্যক নয়। সভা। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে প্রতি বছর তাদের একটা বার্ষিক সাধারণ সভা, যেটা বলে অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম, সেটা কল করতে হয় বা ডাকতে হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির জন্য এটা বাধ্যতামূলক। প্রাইভেটকে সভা ডাকতে হয় না, প্রতি বছর নির্দিষ্ট সময় বা প্রতি বছরে একবার তাদের যে সাধারণ সভা সেটা কল করতে হয় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেটা বাধ্যতামূলক। এরপর হচ্ছে নাম। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সবসময় দেখি আমরা নামের শেষে প্রাইভেট লিমিটেড শব্দটা উল্লেখ থাকতে হবে, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শুধুমাত্র লিমিটেড থাকে। তো এটা হচ্ছে নামের পার্থক্য। এই যে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করেছি, এর বাইরে অনেকগুলো বিষয় রয়েছে, তবে বেসিক বা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো এর মাধ্যমে তোমরা পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে যে এমসিকিউ গুলো পরীক্ষা আসতে পারে সেগুলো সম্পর্কে একটা ধারণা পাবে। আশা এবার আমি সরাসরি সেকেন্ড পার্ট, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কিছু ম্যাথ তোমাদের করাবো। তো আপাতত আমরা একটা ম্যাথ, যে বেসিক এই অধ্যায় থেকে কি কি ম্যাথ আসতে পারে বা কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেটা আমরা একটা ধারণা নিয়ে নিই। তো এখানে আমরা প্রথমে দেখি যে ম্যাথে কি করতে হয়। শেয়ার ইস্যুর ফলে যে কোম্পানির জার্নাল, তাদের লেজার এবং তাদের ব্যালেন্স শিটে যে ইফেক্টটা পড়বে সেই ইফেক্টটা আমরা এখানে দেখব। তো একটা প্রশ্ন আমি তোমাদের জন্য লিখছি, মনে করো তো তোমাদেরকে আমি খুব ছোট একটা ম্যাথ দিয়ে আজকে শুরু করি, যেহেতু তোমাদের আজকে প্রথম ক্লাস এই অধ্যায়ের উপর। তো আমি একটা প্রশ্ন লিখেছি, সেটা একটু আমি তোমাদেরকে পড়ে শোনাই। কোম্পানি, একটা কোম্পানি, সেটা অবশ্যই কোন কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি। যারা জনসাধারণকে শেয়ার বিক্রি করতে পারে। তো কোম্পানি তাদের শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে, অর্থাৎ শেয়ার বিক্রি করে তাদের মূলধনটা সংগ্রহ করবে। সেই মূলধন সংগ্রহের জন্য তাদেরকে বিবরণপত্র প্রচার করতে হয়
আর বিবরণপত্রটা প্রচার করার সময় তাদেরকে কতটা শেয়ারের মূল্য কতটুকু সেটা তাদেরকে জানাতে হয়। তো তার আগে প্রতিটা কোম্পানিকে আমরা যেহেতু পড়েছি যে নিবন্ধন করা বাধ্যতামূলক, তো নিবন্ধনের সময় তাদের একটা নির্দিষ্ট পরিমাণ মূলধনের অনুমোদন নিতে হয়, যেটাকে বলা হয় অনুমোদিত মূলধন, তো বা নিবন্ধিত মূলধন। এই কোম্পানি নিবন্ধনের সময় তাদের প্রতি শেয়ার 10 টাকা করে 10,000 শেয়ারে তাদের নিবন্ধন হয় বা রেজিস্টার্ড হয়। তো এটাকে বলা হয় অনুমোদিত মূলধন। তাহলে অনুমোদিত মূলধনের পরিমাণ হচ্ছে 10,000 গুণ 10, অর্থাৎ 10 টাকা করে 10,000 শেয়ার, অর্থাৎ মোট মূলধন হচ্ছে তাদের 1 লক্ষ টাকা। অর্থাৎ এই কোম্পানি সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত শেয়ার বিক্রি করে পাবলিকের কাছ থেকে টাকা সংগ্রহ করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে, যেটা দিয়ে তারা বিজনেস করবে। তো আমরা একটু দেখি যে এই কোম্পানি তার 10,000 শেয়ার প্রতিটা 10 টাকা করে, অর্থাৎ 1 লক্ষ টাকা যে নিবন্ধন করেছে বা রেজিস্টার করেছে, সে 1 লক্ষ টাকা পর্যন্ত তাদের মূলধনটা তারা সংগ্রহ করতে পারবে, শেয়ার বাজারে বিক্রি করতে পারবে। বিক্রি করার আগে বলেছিলাম কি তাদেরকে বিক্রয়ের উদ্দেশ্যে কি করতে হয়, বিবরণপত্র প্রচার করতে হয়। তো কোম্পানি আজকে দেখতে পাচ্ছি আমরা কোম্পানি সবগুলো শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে। সবগুলো শেয়ার কেন বলেছি, কোম্পানি অনুমোদনের পরে চাইলে এই শেয়ারগুলো ভেঙে ভেঙে বিক্রি করতে পারে, যেমন 10,000-এর মধ্যে থেকে তখন কোম্পানি চাইলে 5,000 এখন বিক্রি করলো, ইস্যু করলো, বাকি 5,000 শেয়ার পরে বিক্রি করতে পারে, বা এখন 8,000 করলো, বাকি 2,000 পরেও করতে পারে। এর কোম্পানির সিদ্ধান্ত হয় যে এজিএম হয় বা অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে কোম্পানি কতগুলো শেয়ার বিক্রি করবে। তো এই কোম্পানি তাদের অনুমোদন যা ছিল তার সবই বিক্রি করে দিচ্ছে বাজারে, তো বা শেয়ার বাজারে সবগুলো শেয়ার বিক্রির উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে। তো তাদের কাছে বিবরণপত্র প্রচার করবে, তারপর হচ্ছে মানুষ বিবরণপত্র দেখে কোম্পানি সম্পর্কে বিভিন্ন তথ্য ঘেটে বা তথ্য নিয়ে তারা শেয়ার করার জন্য আবেদন করবে। আবেদন করার জন্য তাদের নির্দিষ্ট কিছু প্রসিডিউর আছে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট লাগে, যেটাকে আমরা বলি বিইউ অ্যাকাউন্ট। এটা স্পেশাল একটা বা আলাদা একটা অ্যাকাউন্ট শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য। তো এর মাধ্যমে তারা শেয়ার করার জন্য আবেদন করবে। তাহলে প্রথম হচ্ছে কোম্পানি নিবন্ধন করলো নিজস্ব পরিমাণ শেয়ারে, এরপর কোম্পানি সেই শেয়ার থেকে নির্দিষ্ট পরিমাণ শেয়ার কিংবা সবগুলো শেয়ার বাজার বিক্রি করার জন্য বিবরণপত্র বা প্রসপেক্টাস ইস্যু করবে। এই প্রসপেক্টাস বা বিবরণপত্র দেখে যারা জনসাধারণ পাবলিক, যে আমরা যে কেউ কোম্পানি শেয়ারগুলো কিনতে পারবে, তার জন্য প্রথমে আবেদন করতে হবে। প্রথমে যে আবেদন করে এর মাধ্যমে কোম্পানি আবেদনগুলো নিয়ে বিভিন্ন উপায় আছে, যেমন ধরো আমরা যেটাকে বলি আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এর মাধ্যমে নর্মালি কি হয়, কোম্পানি তাদেরকে যারা আবেদন করবে যদি অতিরিক্ত আবেদন জমা পড়ে, সেক্ষেত্রে তাদের লটারির মাধ্যমে তাদেরকে শেয়ারগুলো কোম্পানি বিক্রি করে থাকে। তো আজকে কোম্পানিতে তাদের আবেদন জমা পড়েছে, সেটা কত সেটা লিখে নি। তো আমরা ধরে নিয়েছি সবগুলো শেয়ারের তাদের সেল হয়েছে, কারণ এখানে বলে দেওয়া আছে সবগুলো শেয়ার বন্টিত হয়, অর্থাৎ তাদের 10,000 শেয়ার সবগুলোই বিক্রি করতে পেরেছে। তার মানে হয়তো 10,000 কিংবা তার চেয়ে বেশি আবেদন জমা পড়েছে, যেটাকে আমরা আইপিও বলি, ইনিশিয়াল পাবলিক অফারিং। প্রথমবার যখন কোম্পানি কোনো শেয়ার সরাসরি বিক্রি করে, কোম্পানি যে শেয়ারগুলো বিক্রি করে সেটাকে আমরা বলি আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। তাহলে আমরা একটু দেখি এই অঙ্কের যে বেসিকটা, সেখানে আমরা জানলাম যে কোম্পানি তাদের শেয়ারে নিবন্ধন করেছে 10,000 শেয়ারের জন্য, অর্থাৎ 1 লক্ষ টাকার জন্য। তার মধ্যে থেকে কোম্পানি সবগুলো শেয়ার বিক্রি করে দিচ্ছে। নিবন্ধন করার পরে বিবরণপত্র প্রচার করেছে বিক্রয়ের জন্য। সবাই আবেদন করলো, পাবলিক আবেদন করার পর যাচাই বাছাই করে তাদের লটারির মাধ্যমে হোক বা কম পড়লে তাদেরকে সরাসরি এই শেয়ারগুলো বিক্রি করে দেওয়া হলো। তো আজকে কোম্পানি সবগুলো শেয়ার বন্টন করেছে। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই যে কোম্পানি শেয়ারগুলো বন্টন করেছে, তো এই যে টাকা নিচ্ছে, তাদেরকে শেয়ার হোল্ডার করছে, তাদের যে প্রতি যে কোম্পানির দায় আছে তাদের কাছ থেকে যে মূলধন সংগ্রহ করছে, তো তাদের এই প্রভাবটা এই কোম্পানির ব্যালেন্স শিটে কিভাবে পড়বে সেটা আমরা ধাপে ধাপে করবো। প্রথমে জার্নালাইজিং করব। পরীক্ষায় এই অঙ্কগুলো আসলে সবসময় দেখবে তোমাদের প্রথমে বলা থাকে জার্নালাইজ করো, জাবেদাভুক্ত করো। তারপর আমরা লেজার করতে পারি জার্নাল থেকে, লেজারের পরে আমরা ব্যালেন্স শিটে সরাসরি চলে যাব। আসলে জার্নাল কিভাবে করবো আমি তোমাদেরকে এখানে সংক্ষেপে জানাবো লিখেছি। জার্নালের ঘর হচ্ছে জাবেদার। নর্মালি আমরা যে জাবেদার ঘরগুলো করি, যে 5টা কলাম থাকবে, সেই 5টা কলামে আমরা জার্নালগুলো করব। তো আমি জাবেদারে তোমাদেরকে সংক্ষেপে শুধু ডেবিট ক্রেডিটটা লিখিয়েছি। এখানে যে তারিখ যদি দেওয়া থাকে, তারিখ অনুসারে আমরা তারিখের ঘরে তারিখ লিখবো,
দেওয়া না থাকলে খালি রাখবো। তারপর হচ্ছে বিবরণের ঘরে ডেবিট কে যে হবে সেটা আমি তোমাদেরকে বলেছি। প্রথমে যখন কোম্পানি শেয়ারগুলো বিক্রি করছে, তোমাদের আমি একটু আগে বলেছি ব্যাংকের মাধ্যমে কোম্পানি শেয়ারগুলো বিক্রি করে থাকে, সেক্ষেত্রে আমরা জার্নালটা কি দিব? যখন কোম্পানি সবগুলো শেয়ার বন্টন করবে বা বিক্রয় করবে কোম্পানি শেয়ারগুলো, তখন আমরা কিভাবে জার্নালটা করব? প্রথমে যেটা করতে হয়, আসা এখন দেখি যে কোম্পানি তাদের শেয়ার বিক্রি করে যে টাকাটা নিবে, তাদের সেই টাকার জার্নাল কিভাবে তারা দিবে। তোমাদেরকে আমি বলেছি যে কোম্পানি ব্যাংকের মাধ্যমে তাদের শেয়ারগুলো বিক্রি করে থাকে, যেটাকে আমরা বলি বিএ অ্যাকাউন্ট। এর মাধ্যমে তারা নির্দিষ্ট ফর্ম পূরণ করে শেয়ার করার জন্য আবেদন করবে। আবেদন যখন করবে তখন আমরা জার্নাল করি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট বা শেয়ার আবেদনকারী হিসাব ক্রেডিট। তো এটা ডেবিট কেন? আমি তাদের কোম্পানি শেয়ার করার জন্য যারা আবেদন করেছে তাদের কাছে আমি টাকা নিয়েছি যখন, তখন আমি জার্নাল করব হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, কারণ এই টাকাটা আমাদের ব্যাংকে জমা হচ্ছে, আর যে টাকা আমরা নিচ্ছি এটা আমার জন্য আবার লাইবিলিটিস। একসাথে এদিকে সম্পদ, অপরদিকে সে টাকা আমার জন্য দায়, সেজন্য টাকাটা আমার না, শেয়ার যারা কিনছে তাদের টাকাটা আমার জন্য দায়। তো এই টাকাটা আমরা লিখে রাখি শেয়ার আবেদন হিসাব নামে বা আবেদনকারী হিসাব নামে। টাকাটা কিভাবে হবে? টাকাটা হবে 10,000 শেয়ার, 10 টাকা করে 1 লক্ষ টাকা। টাকার ঘরে আমরা এটা লিখবো। তার মানে কোম্পানি 10,000 শেয়ার বিক্রি করে 1 লক্ষ টাকার মূলধন সংগ্রহ করতে যাচ্ছে। তো আবেদন করার পরে তাদেরকে আমরা শেয়ারগুলো দিব, বন্টন করব। বন্টন করার পরে আমরা 8টা জার্নাল দিব। সেটা হচ্ছে এই যে আবেদন প্রাপ্ত অর্থ 1 লক্ষ টাকা, সেটাকে আমরা মূলধন নিয়ে যাব, যে শেয়ার মূলধন যেটাকে আমরা বলি। জার্নালটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, জার্নালটা হচ্ছে কি শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা জার্নালের বিবরণের ঘরে আমরা জিনিসটা লিখবো, টাকার ঘরে টাকাটা লিখবো সুন্দর করে। আপাতত আমি তোমাদের জার্নাল দুটো করেছি ছোট একটা অঙ্ক দিয়ে। তো প্রথম জার্নালটা কি ছিল? আমাদের যখন কোম্পানির শেয়ার হোল্ডার হওয়ার আগে যখন শেয়ার করার জন্য আবেদন করবে, তখন আমরা ব্যাংকে যে টাকাটা পাবো সেটা জানানো হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, আবেদনের টাকা যেতে পাচ্ছে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট বা আবেদনকারী হিসাবও লিখতে পারো। তাদের এই টাকাটাকে আবার যখন আমি তাদের বন্টন করব, সবাইকে তো শেয়ার দেবো না, দেখা যাচ্ছে আবেদন অনেক সময় দেখা যাচ্ছে বেশিও করতে পারে। আজকে আমরা ধরে নিয়েছি 10,000 আবেদন করেছে, বেশিও করতে পারে। সবাইকে তো আর শেয়ার দেওয়া যাবে না, 10,000-এর বাইরে গুলো ফেরত দিতে হবে আমাদেরকে। তা যখন তাদের এই টাকাগুলো আমি মূলধনে নিয়ে যাব, তখন জানানো হবে শেয়ার আবেদনের টাকাটাকে মূলধনে ট্রান্সফার করেছি। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, এবার আমরা জানানোটা করতে পারি। এরপরে এখান থেকে একটা লেজার হয়, নরমালি যে লেজারটা পরীক্ষায় তোমাদের করতে পারে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। এটা আমাদের ব্যালেন্স শিট করার সময় এই লেজারটা করা লাগবে। তো আজকে আমরা এখান থেকে আমি তোমাদের লেজার করেছি, খুব সহজ। তো জার্নাল থেকে লেজার করতে গেলে আমাকে দেখতে হবে যে ব্যাংক হিসাব এখানে কয়টা আছে। আছে শুধুমাত্র একটাই, ব্যাংক হিসাব ডেবিট। খুব সিম্পল, আমি তোমাদের এটা একটু মুছে দিচ্ছি। লেজারের ঘরটা দেখো, আমরা যে চলমান যা করি তার মাধ্যমে আমরা করব তারিখ, হিসাবের নাম, দাবদার পৃষ্ঠা, এই জায়গা থেকে দেখে দেখে আমি ব্যাংক হিসাব এই খতিয়ানটা আমি করব। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাংক হিসাব এখানে ডেবিট আছে, ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাবে ডেবিট ঘরে আমরা লিখব শেয়ার আবেদন হিসাব,
টাকা হবে কত টাকা, 1 লক্ষ টাকা। ব্যালেন্সও কত, ডেবিট ব্যালেন্স 1 লক্ষ। খুব সিম্পল। তো আমরা জাস্ট এই জার্নাল থেকে লেজারটা করব, যেহেতু একটাই ব্যাংক হিসাব আছে আমরা একবারে লিখবো। এই হচ্ছে আমাদের লেজার সংক্ষেপে। এই সাধারণত পরীক্ষায় তোমাদেরকে এই ব্যাংক হিসাবটাই করতে বলে। এরপর তোমাদেরকে আমি ব্যালেন্স শিটে কিভাবে শো করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা যে জার্নালটা করেছি, জার্নাল এবং লেজার, এই জার্নাল এবং লেজারের সাহায্যে আমরা সহজে এই ব্যালেন্স শিটটা করতে পারবো। যেমন প্রথমে আসলে এখানে সম্পদ সম্পদ তো এখানে এই কোম্পানির ক্ষেত্রে সম্পদ হচ্ছে আমাদের একটা সম্পদ পেয়েছি জার্নালের মধ্যে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাব আমাদের কত টাকা জমা হয়েছে সেটা আমরা জানি, যেহেতু আমরা লেজার করেছি, লেজারের মধ্যে ব্যালেন্সটা আমরা পাবো। তো সম্পদের মধ্যে চলতি সম্পদ আমরা এই ক্লাসিফিকেশনটা করতে পারি। চলতি সম্পদের মধ্যে যেহেতু ব্যাংক থাকবে, আমরা চলতি সম্পদ লিখবো হচ্ছে ব্যাংক। ব্যাংকে কত টাকা জমা ছিল আমাদের, 1 লক্ষ টাকা। এখানে আমাদের আর কোনো জার্নালের মধ্যে কোনো ধরনের সম্পদ আর নেই। তো আমরা ব্যাংক হিসাব লিখলাম, আমাদের টোটাল সম্পদই হচ্ছে 1 লক্ষ টাকা। তো আমরা তাহলে জার্নাল থেকে বা লেজার থেকে এই ব্যাংকের ব্যালেন্সটা পেয়েছি 1 লক্ষ টাকা। এরপর আমরা দায় ও মালিকানা তহবিল কত আছে দেখবো। দায় ও মালিকানা বা দায় ও মালিকানা তহবিল। তো এখানে আমরা সবসময় সেকেন্ড ইয়ারে আমরা যে এরপরে ব্যালেন্স শিট করব, ফাইনাল অ্যাকাউন্ট করব, সেই ফাইনাল অ্যাকাউন্ট গুলোতে আমরা আর ডিটেইলস জানবো দায় মালিকানা তহবিলের মধ্যে কি কি থাকবে এবং কিভাবে লিখতে হবে। আপাতত আমাদের এই অধ্যায়ের সাথে রিলেটেড যেটা শুধুমাত্র একটাই থাকবে, সেটা হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধন কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু দেখি। এই অঙ্কে শেয়ার মূলধন ছাড়া আর কোনো দায় নেই। তো শেয়ার মূলধন হচ্ছে আমরা শেয়ার বিক্রি করে যে মূলধনটা সংগ্রহ করেছি সেটার ইফেক্ট আমরা এখানে দেখাবো। তো শেয়ার মূলধনকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেগুলো তোমাদের একটু আলোচনা করে দিই আজকে যেহেতু প্রথম দিন করাচ্ছি। তো শেয়ার মূলধন হচ্ছে প্রথমে আসবে, এখানে লিখতে হয় কোম্পানির যে অনুমোদিত মূলধন থাকে। অনুমোদিত মূলধন অলরেডি আমি তোমাদেরকে বলেছি, কোম্পানির রেজিস্ট্রেশনের সময় যে মূলধনটা থাকবে, যে মূলধন নিয়ে গঠিত হবে, নিবন্ধিত মূলধন, সেটাকে বলে আমরা অনুমোদিত মূলধন। তো যেমন এই কোম্পানির ক্ষেত্রে অনুমোদিত মূলধন হচ্ছে 10 টাকা করে 10,000 শেয়ার। প্রতিটি 10 টাকা করে এরপর ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন, এটা নিয়ে একটু কথা বলি। তাই প্রথমে তোমাদের বলেছে অনুমোদন, যেটা নিয়েছে এটা হচ্ছে অনুমোদিত মূলধন, আমরা ভিতরে লিখবো। ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত মূলধন যেখানে লিখে সেটা আমরা টাকাটা সরাসরি বাইরে লিখবো, যেহেতু আমাদের আর কোনো মূলধন বা আর কোনো আইটেম নেই এখানে। ইস্যুকৃত হচ্ছে অনুমোদিত মূলধন থেকে যে অংশটা কোম্পানি ইস্যু করেছে বা বাজারে বিক্রি করছে। আমি তোমাদের বলেছি কোম্পানি চাইলে পুরোটাও বিক্রি করে দিতে পারে অথবা আংশিক বিক্রি করতে পারে, সেটাকে আমরা বলবো ইস্যুকৃত মূলধন। বিলিখিত কোনটা, কোম্পানি এই ইস্যুকৃত মূলধন থাকবে যেটা, সেই ইস্যুকৃত মূলধনটা সবটুকু বিক্রি করতে পারে বা সবটুকু বিক্রি নাও হতে পারে, যে অংশটা বিক্রি করবে বা বন্টন করবে এটাকে বলা হয় বিলিখিত। কারণ দেখা যাচ্ছে অনেক সময় আবেদন কম পড়ে, সেক্ষেত্রে সব কোম্পানি যা ইস্যু করবে সব বিক্রি হবে না, সেক্ষেত্রে বিলিখিত মূলধনটা কমবে। আদায়কৃত মূলধন, তো সেই বিলিখিত মূলধন থেকে যে টাকাটা আদায় করতে পারবে কোম্পানি সেটাকে বলে আমরা আদায়কৃত মূলধন। বর্তমানে যে কোম্পানি যখন শেয়ারগুলো মার্কেটে সেল করে পুরো টাকাটাই নিয়ে নেয়, সেক্ষেত্রে নর্মালি আদায়কৃত মূলধন হচ্ছে শেয়ারের পূর্ণ মূল্য, অর্থাৎ
10,000 শেয়ার বিক্রি করলো, 10,000 আবেদন জমা পড়লো, পুরো টাকাটাই কোম্পানি আদায় করে নিল, তাহলে এটাকে বলে আমরা আদায়কৃত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল। তো কোম্পানি শেয়ার বিক্রি করে যে টাকাটা আদায় করতে পারে সেটাকে বলা আদায়কৃত মূলধন। তো আজকের কোম্পানিতে আজকের যে অঙ্কটা আমরা করেছি ক কোম্পানি, তাদের অনুমোদন ছিল 10,000 শেয়ারের, তাহলে অনুমোদিত মূলধন হচ্ছে 10,000 শেয়ার, 10 টাকা করে 1 লক্ষ টাকা। সেকেন্ড ছিল ইস্যু, তারা সব শেয়ার ইস্যু করেছে, তার মানে ইস্যুকৃত মূলধন হচ্ছে তোমার 10,000 শেয়ার, 10 টাকা করে 1 লক্ষ টাকা। বিলিখিত, কোম্পানি সব শেয়ার আবেদন জমা পড়েছে যেহেতু আমরা ধরে নিয়েছি, তাহলে সব শেয়ারই বিক্রি হয়েছে, বন্টন করা হয়েছে, তাহলে সবই বিলি হয়েছে। তারপরে 1 লক্ষ শেয়ার অনুমোদিত, 1 লক্ষ শেয়ার ইস্যুকৃত, 1 লক্ষ শেয়ার বিলি হয়েছে, আর সব টাকা আদায় হয়েছে। আমরা ব্যাংক হিসাবে দেখেছি, ব্যাংক হিসাব ডেবিটের মধ্যে সব টাকা আমরা লিখেছি 1 লক্ষ টাকা। তাহলে আজকে অনুমোদিত মূলধন যা, ইস্যুকৃত মূলধন তা, বিলিকৃত মূলধন তা, আদায়কৃত মূলধন তা। নরমালি আমরা অনুমোদিত মূলধন সবসময় আলাদা করে দেখাবো, ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃতটা আমরা আলাদা করে নিচে দেখাবো। তো এটা হচ্ছে সেম, যে প্রতিটি 10 টাকা করে আমরা পুরোটা লিখবো 10,000 শেয়ার, তাহলে আসলে 1 লক্ষ টাকা। আমাদের মোট দায় হচ্ছে 1 লক্ষ টাকা, আমাদের আর কোনো দায় এখানে এই অঙ্কে নেই। তাহলে সম্পদ আর দায় সমান সমান, আমাদের ব্যালেন্স শিটটা মিলে গেল। আমরা একটু উপর লিখে দেবো, কোম্পানির নাম লিখবো, ক কোম্পানি, তারিখ লিখবো যদি তারিখ দেয়া থাকে, 31 ডিসেম্বর থাকতে পারে, 2015 সাল, যে কোনো সাল থাকতে পারে, আমরা সেটা করব। তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের প্রাথমিক একটা ধারণা তোমাদের দিলাম আমি, ম্যাথ কিভাবে আসবে। তাহলে এখানে আসতে পারে জার্নাল, আসতে পারে লেজার, আসতে পারে, এরপরে লেজার গুলো থেকে আমরা আবার ব্যালেন্স শিট তৈরি করতে পারি। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায় থেকে আরো বড় একটা দুটো অঙ্ক তোমাদেরকে করাবো, আর কিছু হয়তো থিওরিটিক্যাল আলোচনা চলবে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই অধ্যায়ের আরো ডিটেলস নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, বেশি বেশি পড়াশোনা করো। আর যেহেতু দ্বিতীয় পত্রে অধ্যায় গুলোর উপর খুব বেশি ক্লাস এখনো হয়নি, শুধু তৃতীয় অধ্যায় যেটা তোমরা ফার্স্ট ইয়ারে করেছো এটা ছাড়া, তো আমরা যে ক্লাসগুলো নিচ্ছি তোমরা এগুলো মনোযোগ সহকারে করে বাসায় প্র্যাকটিস করবে। আর এই অধ্যায়গুলো যে থিওরি যেগুলো আছে, এমসিকিউ থিওরি, এগুলো বসে বসে বাসায় পড়বে, তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে তোমরা একটা ভালো কনসেপ্ট তৈরি করতে পারবে। তো ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা থাকলো, অনেক অনেক ভালো থাকো, বেশি বেশি পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।